শ্রাবণকে ক্ষমা করে দিয়ে প্রায়শ্চিত্ত করল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণের একটা চিঠি আসে, আর শ্রাবণ সেই চিঠিটা পড়তে শুরু করে, যেখানে বসুদা বলেছে, আমি আর আমার শিব দুজনেই আমরা বেঁচে আছি, কিন্তু শ্রাবণ এই কথাটা তুমি অন্তত ওমকে জানিও না। ও যেন গুণাক্ষরেও জানতে না পারে আমি এই পৃথিবীতেই আছি, বেঁচে আছি। আর এর মধ্যেই তখনই ওম বলে, কি হলো শ্রাবণ, তোমাকে যে জিজ্ঞেস করছি, কে কে পাঠিয়েছে চিঠি? তখনই শ্রাবণ বলে, এটা আমার পার্সোনাল জিনিস, আমি আপনাকে কেন বলবো? ওম তখন বলে, আমি মনে হয় তোমার পার্সোনাল কারণগুলো এখনও বুঝে উঠতে পারলাম না। আর একটা কথা, তোমার ব্যাপারে কি আমি জানতে পারি না শ্রাবণ? তখন শ্রাবণ বলে, না, পারেন না। আশা করি আপনি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমার আর কিছু করার নেই। ওমের খুব খারাপ লাগে। ওম বুঝতে পারে শ্রাবণকে অপমান করাটা একদমই ঠিক হয়নি। শ্রাবণকে অপমান করেই আজকে ওম শ্রাবণের থেকে এতটা দূরে চলে গেছে। এসব কথাই বসে বসে ভাবছে ওম। আর অন্যদিকে পুরো চিঠিটা কমপ্লিট করতে থাকে পড়ে শ্রাবণ, যেখানে লেখা আছে আরও অনেক কথা, যে বাবা একদম ঠিক মানুষের হাতে সংসারের চাবিকাঠি তুলে দিয়েছে। শ্রাবণ কি জানো তো, যেই অতীত কষ্ট দেয়, যেই অতীত মানুষকে কাঁদায়, সেই অতীত সামনে নিয়ে আসা দরকার নেই। সেই অতীত বরং অতীতই থাক। আমি আরও একটা কথা বলবো, যে তুমি আমার ওমকে একটু দেখে রেখো। আসলে ও বরাবরই একটু অন্য রকমের স্বভাবের। আসলে চিৎকার চেঁচামেচি করে, এটা স্বাভাবিক, কারণ ছোটবেলা থেকে ও মায়ের আদর ভালোবাসা কিছুই পায়নি। বাবাও ওকে তেমন করে মানুষ করতে পারেনি। সেই জন্যই হয়তো এতটা বদলে গেছে আমার ছেলেটা। ও কিন্তু খুব ভালো মনের দিক থেকে, ওকে একটু দেখে রেখো। তোমার শাশুড়ি মা তোমার সাথে কথাও বলেছে, দেখাও করেছে। তুমি তোমার শাশুড়ি মাকে ভালো মতন চেনো। খুব শিগগিরই একদিন সামনে আবারও আসবো। তবে যতক্ষণ না আমি আমার বড় ছেলে শিবকে শান্ত করতে পারছি, ততদিন আমার শান্তি নেই। তাই আমি কোনোভাবেই এখন সামনে যেতে পারবো না। দয়া করে তুমি ভালো থেকো আর ঘোষ পরিবারকে ভালো রেখো, এটাই আমার তোমার কাছে একটা অনুরোধ। এই পুরো চিঠিটা পড়ার পরেই দাদুর কাছে চলে যায় শ্রাবণ, আর বলে, দাদু, তোমার সাথে কিছু কথা ছিল। এই বলেই দরজার ছিটকিনিটা আটকে দেয়। তখনই দাদু বলে, কি কথা? দরজার ছিটকিনি দিচ্ছ কেন? কি বলতে চাইছো বলো তো খুলে, আমি তো বুঝতে পারছি না। শ্রাবণ বলে, অনেক কথা আছে দাদু, যেগুলো না বললেই নয়। দাদু বলে, আমিও তো জানতে চাইছি, সেটা কি কথা? শোনো, ঋষিকা দিদিভাইয়ের বিয়ের জন্য আমি তোমাকে এই বাড়িতে রেখেছিলাম। তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। আমাকে কিন্তু আর জোর করবে না, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না, এই আমি বলে দিলাম। তখনই শ্রাবণ বলে, আমার কোনো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না দাদু। তবে হ্যাঁ, তুমি যাদের জন্য প্রায়শ্চিত্ত করো, শ্রাদ্ধ শান্তি করো, তারা বেঁচে আছে। এই কথাটা জানার পর দাদু তো চমকে যায় আর বলে, কি বলছো নাতবউ? নাতবউ তখন বলে, হ্যাঁ দাদু, আমি একদম ঠিক কথাই বলেছি। আসলে আমার কাছে এমনই একটা খবর এসেছে। তবে হ্যাঁ, এই যে আমি তোমাকে এই কথাটা বললাম, এটা যেন কেউ জানতে না পারে। আর তুমিও আমাকে কথা দাও, আমি কোথা থেকে সব জেনেছি এটা তুমি কোনোদিন জিজ্ঞেস করবে না। তখন দাদু বলেন, নাতবউ, তুমি আমাকে কত বড় একটা পাপবোধ থেকে মুক্ত করলে তুমি নিজেই জানো না। আমি যে কত খুশি হয়েছি এই খবরটা শুনে, তোমাকে আর কি করে বোঝাবো। আমার খুব ভালো লাগছে। একটা কথা তো মানতেই হবে, যে বড় বৌমা আর শিব যদি বেঁচে থাকে, তাহলে এর থেকে খুশি আর খবর আর কিছু হতেই পারে না। এরপর শ্রাবণ ভাবতে থাকে কে হতে পারে, কিন্তু অন্যদিকে তখনই শ্রাবণের কাছে ফোন চলে আসে। ফোন করেছে শ্রাবণের দিদি। শ্রাবণের দিদি আজকে ওয়েলফেয়ার হোম থেকে মুক্তি হয়েছে, তার জন্য আরও ফোন করছে। শ্রাবণ এখনও আসেনি। টিকলি আর শ্রাবণের দিদি দুজন মিলে অপেক্ষা করতে থাকে। তখন টিকলি বলে, মা, কখন আসবে বলো তো তোমার বোন? দেখো আদৌ আসে কিনা, আমার তো মনে হয় না। এরপরে একটা গাড়ি এসে দাঁড়ায়। তখন টিকলি বলে, বাবা, এই ওয়েলফেয়ার হোমে আবার এত বড় গাড়ি নিয়ে কে আসলো? তখনই শ্রাবণকে গাড়ি থেকে নামতে দেখে বলে, বাবা, এ তো দেখছি আমাদের মাসি। কী রে মাসি, বড়লোক ছেলেকে ধরে পটিয়েছিস বোধ হয়। তখনই টিকলির কথা শুনে এরপর মাসি বলে, দেখ, এসব আবহাওয়া কথা বলিস না। কত দিন পর তোরা ছাড়া পেয়েছিস, কেমন লাগছে রে বল না দিদি? তখন দিদি বলে, খুব ভালো লাগছে রে শ্রাবণ। জানিস তো, আমি সারাটা জীবন ধরে এত কষ্ট পেলাম, এই আজকে থেকে যেন একটু মুক্তি হয়েছে, আমার আর ভালো লাগছে না।
শ্রাবণ বলে সব ঠিক হয়ে যাবে দেখবি। এরপর তখন টিকলি বলে শুনলাম তিন্নিকে নাকি বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছিস। কেন রে মাসি? বোর্ডিংয়ে থাকবে কেন? ওর মা আর দিদির কাছেই তো থাকতে পারে। তখন শ্রাবণ বলে আমি চাইনি আমার জীবনের ঝামেলার মতো ও এখানে এসে সহ্য করুক সব কিছু। তাই আমি চেয়েছিলাম ও দূরে ভালো করে পড়াশোনা করুক, ভালো থাকুক, সেটাই চেয়েছি। টিকলি বলে সেই তো, ওকে দূরে না পাঠালে তুই তোর জীবনে কী করে ফুর্তি করবি বলতো? আর তখন কিছু বলে না টিকলিকে, শ্রাবণ চুপচাপ শুনে নিচ্ছে। শ্রাবণ তখন বলে দিদি তুই চিন্তা করিস না, আমি টিটোদের বলে দিয়েছি, ওরা খুব শিগগিরই নিয়ে আসবে তিন্নিকে। তখন দিদি বলে ভালো করেছিস, আমার তিন্নিকে আমি কতদিন দেখি না, মনটা ছটফট করছে। এরপর শ্রাবণ বলে খুব ভালো হয়েছে। অন্যদিকে তখনই শ্রাবণ বলে তোরা কোথায় থাকবি তার একটা ব্যবস্থা করতে হবে, তাই না রে? টিকলি বলে কেন, তোর এত বড় লোক শ্বশুরবাড়ি, তোর শ্বশুরবাড়িতে আমাদেরকে নিয়ে যাবি না? চল না, আমি কখন থেকে অপেক্ষা করে আছি, ওই গাড়িটাতে উঠবো। ও মা এসো। কিন্তু তখন তার মা বলেন না, কোনোভাবেই না, তুমি এখন গাড়িতে উঠবে না, ওটা শ্রাবণের শ্বশুরবাড়ি। শ্রাবণ অনুমতি না নিলে আমরা কি যেতে পারি ওখানে? কখনো যেতে পারি না। শ্রাবণ বলে দিদি তুই ঠিকই বলেছিস, আমি বাড়ি গিয়ে দাদুর সাথে কথা বলি, তারপর তোদেরকে জানাচ্ছি যে তোদেরকে এখানে আসার পারমিশন দাদু দিচ্ছে কিনা। না হলে আমি নিয়ে যেতে পারবো না, কারণ ওটা তো আর আমার বাড়ি না। টিকলি বলে কোথায় ভাবলাম যাব, ব্যাস যাওয়াটা পণ্ড হয়ে যাবে মনে হয়। এরপর শ্রাবণ তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে। আর তখনই দাদু বলে যাও যাও নিয়ে এসো, এটা আবার জিজ্ঞেস করতে হয়? তোমার আত্মীয় স্বজন এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমিও তো চাই তারা আসুক। এরপর শ্রাবণ বলে দাদু তুমি যে আমাকে কি বাঁচালে তুমি নিজেও জানো না। অন্যদিকে তখনই মৃত্তিকা বলে বাবা আপনি কি ভুলে গেছেন যে শ্রাবণের দিদি আর দিদির মেয়েরা জেল ফেরত আসামি, তাহলে ওদেরকে এই বাড়িতে কি করে ঠাঁই দিতে পারেন বলুন তো? এরপরেই দাদু বলে তুমি যেন কবে ছাড়া পেলে জেল থেকে বলো? জেল থেকে ছাড়া তো পেয়েছো, এখন যদি তোমাকেও আমরা আসামি বলে ডাকি ঠিক তোমার কেমন লাগবে বলো তো? আর মৃত্তিকা তখন বলে বাবা আপনি ওদের সাথে আমার তুলনা করছেন, আমি কাউকে মারিনি কিন্তু। তখনই দাদু বলে মারতে তো চেয়েছিলে ওই মাস্কম্যান সেজে। শোনো আউফাও কথা না বলো না, এখানে আমি শ্রাবণকে দুদিন শাসন করেছি বলে যে আমি তোমার পক্ষ নিয়ে নিলাম তেমনটা কিন্তু না। যাও অমরেশ, ভালো করে ঘরগুলো খুলে টুলে একটু পরিষ্কার করার ব্যবস্থা করে দাও তো, ওরা এসে থাকবে এখানে। অমরেশ বলে ঠিক আছে বাবা আমি এক্ষুনি করছি। আর ভেঙ্কি যা গিয়ে তুই গাড়িটা নিয়ে আয় ওদেরকে। শ্রাবণ বলে দাদু ওরা এখানে ততদিনই থাকবে যতদিন না আমি একটা ব্যবস্থা করতে পারছি, আমি একটা বাড়ির ব্যবস্থা করতে পারলে ওদেরকে ওই বাড়িতে পাঠিয়ে দেবো। দাদু বলে ঠিক আছে নাথ বৌমা, এসব আমাকে বলতে হবে না, হতেই পারে এমনটা। অন্যদিকে শ্রাবণের গলা শুনতে পায়, শ্রাবণ ওমের গলা শুনতে পায় আর বারবার বলতে থাকে শ্রাবণ আমাকে বাঁচাও। শ্রাবণ তো ভয় পেয়ে ওপরে ছুটতে থাকে, আর তারপর যেই জিনিসটা দেখে সেটা দেখার পর চমকে গেছে শ্রাবণ।